أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আপনারা কি নিয়মিত এই দণ্ডবিধি আইনের সাথে অন্যান্য আইনকে আলোচনা করেন নিজেরা, বা লেখালেখি পড়াশোনা করেন দৈনিক? করতেছি স্যার। তো পড়লেই হবে না, লিখতেও হবে প্রচুর। স্যার, এই যে পদোন্নতি দণ্ডবিধি যে নিজে উদাহরণ আছে, এটা কি মুখস্থ করতে হবে না খালি মনে রাখতে হবে? উদাহরণ আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি যদি ধারা বুঝতে পারেন, সাথে যে উদাহরণগুলো আছে, উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন হয় মনে হয় জানেন, উদাহরণগুলো হুবহু তুলে দেয়। ঠিক আছে, যদি একটু এগুলা নলেজে রাখেন প্রত্যেকটা উদাহরণ, এই উদাহরণগুলো থেকে প্রশ্ন হয় হুবহু উঠায় দেয়। এগুলো একটু নলেজে রাখবেন, মাথায় রাখবেন যে এই উদাহরণটা কোন ধারার সাথে যায়। এগুলো একটু দেখবেন, দেখে লেখার চেষ্টা করবেন, বেশি বেশি লিখবেন, লিখলে মনে থাকবে ভালো। ঠিক আছে। ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। এক ধারায় পরিচিতি, কার্যকারিতার তারিখ। দুই ধারায় আছে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেটা তো সাধারণভাবেই তার বিচার হবে, এবং বিচারের জন্য বিচার পর কি হবে, সে দণ্ডনীয় হলে, অপরাধ প্রমাণ হলে সে শাস্তি ভোগ করবে। তিন ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে তাহলে বাংলাদেশের আইন বলে সেই ব্যক্তির অপরাধের বিচার করা যাবে এবং তাকে দণ্ডিত করা যাবে বা তাকে শাস্তি প্রদান করা যাবে। ধারা 12 জনসাধারণ, ধারা 14 রাষ্ট্রের কর্মচারী, ধারা 17 সরকার, ধারা 19 বিচারালয়, ধারা 19 বিচারক বা জজ, ধারা 20 বিচারালয়, ধারা 21 সরকারি কর্মচারী, ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি, ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, ধারা 24 অসাধু ভাবে, ধারা 25 প্রতারণামূলক ভাবে, ধারা 26 ধারা 27 স্ত্রী, তারপর ভৃত্য বা কেরানির অধিকারভুক্ত সম্পত্তি, ধারা 28 দলিল, ধারা 29 নকলকরণ, ধারা 30, ধারা 28 কি, ধারা 28 তো মনে হয় নকলকরণ, ধারা 28 নকলকরণ, নকল করো। ধারা 29 দলিল, ধারা 30 মূল্যবান জামানত, ধারা 31 উইল, ধারা 34 একত্রে সম্মিলিত কোনো কার্য সম্পাদন, ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে, ধারা 40 অপরাধ, ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন, ধারা 44 ক্ষতি, ধারা 51 হলফ বা শপথ, ধারা 52 সদ্বিশ্বাস বা সরল বিশ্বাস, ধারা 52 ক আশ্রয়দান। ধারা 53 অপরাধ। দণ্ড কত প্রকার? দণ্ড 6 প্রকার। এক প্রকার দণ্ড বাতিল, তাহলে কার্যকরী 5 প্রকার। আর যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার সশ্রম কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড হলে তাহলে সেই কারাদণ্ড হবে অবশ্যই সশ্রম কারাদণ্ড। ধারা 54-55 সরকারের ক্ষমতা, ধারা 55 ক রাষ্ট্রপতির ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401 402 আর 402 এর ক। ধারা 71, ধারা 71 যদি একটি মামলায় একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে শাস্তি প্রদান করা যাবে। ধারা 75 বর্ধিত দণ্ড, ধারা 76 আইন বলে সমর্থিত বা ভুল ধারণাবশত যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 78 বিচারকের কার্য কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 79 আইন বলে বাধ্য মনে করে। ধারা 79-তে বলা হয়েছে কি, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না, বা অপরাধের দায় হতে কি রেহাই পাওয়া যাবে। ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনাবশত বা ভুলবশত যদি কোনো অপরাধ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 80, ধারা 81 ছোট বড় অপরাধ, ধারা 82 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ হবে না। ধারা 83 9 বছরের
কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না, কিন্তু দণ্ডবিধির 98 ধারা বলা হয়েছে যদি এমন কোনো অপরাধ করতে যায় তাহলে সেই অপরাধের বিরুদ্ধে কি করা যাবে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98। তাহলে ধারা 83-তে বলা হয়েছে 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক শিশুর কার্য যদি বুদ্ধি সম্পন্ন যদি না হয় বা বোধ পরিপক্ক সম্পন্ন যদি না হয় বা বুদ্ধি যদি খর্বকার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84, অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না, কিন্তু অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি করা যাবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 98। ধারা 84। ধারা 85-তে বলা হয়েছে প্রমত্ততার কারণে অন্যের ইচ্ছায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো অপরাধমূলক কাজ করে তাহলে তার কাছ থেকে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্তের কারণে যদি বিচার শক্তি যদি রহিত হয়ে যায়, সে এমন কোনো কাজ করে যে কাজের পরিধি প্রকৃতি বা পরিণাম সম্পর্কে সে যদি বুঝতে না পারে বা তার বিচার শক্তি যদি রহিত হয়, সে মানসিকভাবে যদি তখন ভারসাম্যহীন হয়ে যায় বা তার মানসিক অবস্থা যদি সঠিক না থাকে, সেই ক্ষেত্রে যদি সে কোনো কাজ করে তাহলে তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 86, যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় যদি স্বেচ্ছাকৃতভাবে যদি সে মদ পান করে বা নেশাগ্রস্ত হয় তাহলে সে নেশাগ্রস্ত হওয়ার পর যদি কোনো অপরাধমূলক কাজ করে তাহলে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। ধারা 87, দুইজন ব্যক্তি যদি বয়স 18 বছরের বেশি হয় তারা যদি সম্মতিক্রমে কোনো খেলাধুলা করে বা নিজেদের মাঝ মস্তির কারণে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় বা কোনো ক্ষতি হয় তাহলে সেই অপরাধ বা ক্ষতি হিসেবে গণ্য হবে না। ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিজের উপকারার্থে অপর কোনো ব্যক্তির দ্বারা সদ্বিশ্বাসে যদি কোনো কাজ করায় সেক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় বা কোনো অপরাধ হয় তাহলে সে অপরাধ হিসেবে গণ্য হবে না। কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কি হবে না, কোনো অপরাধ হবে না। ধারা 89-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার শিশুর বা অপ্রতিষ্ঠিত ব্যক্তির বা পাগলের যদি উপকারার্থে অপর কোনো ব্যক্তির দ্বারা এমন কোনো কাজ করায় যার ফলে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে ধারা 88-তে বলা হয়েছে নিজের সম্মতিক্রমে। আর ধারা 89-তে বলা হয়েছে কোনো শিশুর অভিভাবক অথবা কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির অভিভাবক যদি সম্মতি প্রদান করে তাহলে ছেলের পক্ষে বা ভাইস্তার পক্ষে বা ভাইয়ের পক্ষে যদি অপর কোনো ভাই ছেলে বা বাপ যদি সম্মতি প্রদান করে সেই ক্ষেত্রে যদি ওই শিশুর উপকারার্থে কোনো কাজ করা হয় সেক্ষেত্রে ওই কাজ কি অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 89। ধারা 90-তে বলা হয়েছে ব্যতিক্রম। ধারা 90, কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এখন কোন কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, পাঁচটি ক্ষেত্রে। পাঁচটি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এক, ভয় ভীতির মাধ্যমে। যদি ক্ষতির ভয়ে যদি কোনো ব্যক্তি সম্মতি প্রদান করে তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ভ্রান্ত বর্ণনার কারণে, ভ্রান্ত বর্ণনার কারণে যদি কোনো ব্যক্তি সম্মতি প্রদান করে তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। অপ্রতিষ্ঠিত ব্যক্তির বা প্রমত্ততা সম্পন্ন ব্যক্তির বা 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কি হবে না, সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 90। ধারা 91-তে বলা হয়েছে যে কার্য স্বতন্ত্রভাবে বা যে সম্মতি স্বতন্ত্রভাবে কোনো অপরাধের সৃষ্টি করে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর পক্ষে সম্মতি প্রদান করে বা কোনো নারী যদি সম্মতি প্রদান করে, এই গর্ভবতী নারী যদি সম্মতি প্রদান করে যে তার বাচ্চা নষ্ট করা হোক, সেক্ষেত্রে যদি কোনো ডাক্তার বা কোনো চিকিৎসক যদি তার বাচ্চা নষ্ট করেন তাহলে সেই সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবেন, এখানে তারা অপরাধী হবেন। কারণ বাচ্চা নষ্ট করা, একটা বাচ্চা নষ্ট করা বা একটা বাচ্চার গর্ভপাত ঘটান এটা স্বতন্ত্র অপরাধ। 312 ধারার পরে এই বাচ্চার গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। ধারা 92, সম্মতি ব্যতি রেখে অর্থাৎ এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে ওই ব্যক্তি সম্মতি প্রদান করতে পারবে না বা ওই ব্যক্তির পক্ষে যে অন্য কোনো ব্যক্তি সম্মতি প্রদান করবে এরূপ যদি অবস্থা না থাকে বা এরূপ যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই ব্যক্তির উপকারার্থে সৎবিশ্বাসে যদি কোনো কার্য সম্পাদন করা হয় তাতে যদি ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 92। ধারা 93-তে বলা হয়েছে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 94-তে বলা হয়েছে ভয় ভীতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে সে কাজটা যদি মৃত্যু বা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধটা যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ না হয় বা সেক্ষেত্রে কি হবে না, ওই ওই কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না।
অর্থাৎ কোনো ব্যক্তি ডাকাত, একজন ডাকাত, একদল ডাকাত যদি কোনো কামারকে বলে যে এই তুই আমাদের সাথে চল, অমুক বাড়িতে ডাকাতি করব, ওই বাড়ির দরজার যে তালা আছে বা যাই কিছু থাকুক না কেন দরজা ভাঙ্গা লাগবে, তুই এই ভাঙ্গার কাছে আমাদেরকে সাহায্য করবে। এক্ষেত্রে যদি ভয় ভীতি থাকে তাহলে ওই ব্যক্তি কামার যদি তাদের দরজা ভেঙে দেয় তাহলে কোনো অপরাধ হবে না। কিন্তু কামার যদি স্বেচ্ছায় যে যদি সেই দরজা জানালা ভেঙে দেয়, তাহলে ডাকাতদের সাথে যাওয়ার পরে স্বেচ্ছায় যদি ভেঙে দেয় তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হবে। কিন্তু ভয়ভীতির মাধ্যমে যদি সে এই কার্য সম্পাদন করে তাহলে এই কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 94। তাহলে ধারা 94-তে বলা হয়েছে যে কার্য করিবার জন্য ভীতি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। অর্থাৎ কোনো কাজ করার জন্য যদি কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে বাধ্য করা হয় তাহলে সেই কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 94। ধারা 95 বলছে সামান্য ক্ষতিকারক কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন হাঁটা হাঁটা চলাফেরা করার ক্ষেত্রে যদি দুজন ব্যক্তির ধাক্কা লাগে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কারণ ঢাকা ঢাকা শহরে সাধারণত দেখা যায় হাঁটা চলাফেরা করার সময় একজন মানুষের সাথে আরেকজন মানুষের সচরাচর ধাক্কা লাগার সম্ভাবনা থাকে বা ধাক্কা লাগেও। এই ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। অথবা দেখা গেল যে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, গ্রাম অঞ্চলে দুজন ব্যক্তি ঝগড়া করতেছে, এটা মনে করেন যে কথা কাটাকাটি করতেছে, এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। অথবা দেখা গেল একটা বড় আম বাগান থেকে দুইটা বা তিনটা আম পেড়ে নিল, একজন খাইলো, এটাও কোনো অপরাধ হবে না। অর্থাৎ এটা তুচ্ছ একটা ঘটনা, এটা তুচ্ছ একটা ঘটনা, এখানে কোনো অপরাধ হবে না। এখানে সামান্য ক্ষতিকারক এই বিষয়গুলো এক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 95। ধারা 96-তে বলছিলাম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি। প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি, গতকালকে আলোচনা করছিলাম দুইটি। কি কি? প্রথমটি হলো প্রত্যেক ব্যক্তির অধিকার আছে নিজের দেহ এবং অপরের দেহ, নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করা। ক্ষতির হাত থেকে রক্ষা করা প্রত্যেক ব্যক্তির এটা অধিকার আছে। যে আমার যদি কোনো সম্পত্তি বা আমার যদি দেহের কোনো ব্যক্তি ক্ষতি সাধন করতে চায়, অথবা অপর কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তি যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, তাহলে সেই সম্পত্তি ক্ষতির হাত থেকে বা ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। কিন্তু এখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় ভিত্তি হলো যতটুকু ক্ষতি করা প্রয়োজন ঠিক ততটুকু ক্ষতি সাধন করতে হবে, তার বেশি ক্ষতি সাধন করা যাবে না। আর ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দুইটি। ব্যক্তিগত প্রতিরক্ষার, এখানে প্রতিরক্ষার অধিকারের ভিত্তি দুইটি। আর ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি? এখানে দুইটি। প্রথমত, কোনো ব্যক্তিকে যদি শরীরের দিক দিয়ে অথবা সম্পত্তির দিক দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে আইনে বলা আছে ওই ব্যক্তি অবশ্যই তার শরীর বা সম্পত্তি রক্ষার জন্য প্রতিঘাত সৃষ্টি করতে পারবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে আইনে বলা আছে যদি কোনো ব্যক্তিকে আঘাত করা হয় বা কোনো সম্পত্তির প্রতি আঘাত হানা হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই পালিয়ে যাবেন না। তিনি যতদূর সম্ভব যতটুকু পারেন ততটুকু তিনি তার সম্পত্তি এবং দেহ রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এটা আইনে বলা আছে। আর দ্বিতীয় বিষয়টি হলো প্রতিরক্ষার অধিকার বলতে অন্যায়কারীকে শাস্তি প্রদান করা বোঝায় না। কারণ অন্যায়কারীকে শাস্তি প্রদান করবে রাষ্ট্র। রাষ্ট্র আদালতের মাধ্যমে, বিচারকের মাধ্যমে শাস্তি প্রদান করবে। এখানে যে ব্যক্তি প্রতিরোধ গঠন করবেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, তিনি অপরাধী ব্যক্তিকে কি করতে পারবেন না, অবশ্যই শাস্তি প্রদান করতে পারবেন না। ধারা 96। ধারা 97-তে বলা হয়েছে সম্পত্তির প্রতি আত্মরক্ষার অধিকার বা দেহের প্রতি আত্মরক্ষার অধিকার। ধারা 98-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তি, পাগল বা শিশুর কার্যের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 98। ধারা 99-তে বলা হয়েছে চারটা বিষয়। ধারা 99। ধারা 99-তে বলা হয়েছে যেই সকল কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই, অর্থাৎ কোনো ব্যক্তি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। গতকালকে পড়ছিলাম সরকার কর্তৃক তিনটি। সরকারি কর্মচারী পদাধিকার বলে সরকারি কর্মচারীর সরকারি কর্মচারীর আদেশে সরকারি কর্মচারীর নিকট যদি আশ্রয় লাভের সুযোগ থাকে, অথবা আর এটা কি ছিল,
সরকারি কর্মচারী পদাধিকার বলে সরকারি কর্মচারীর নির্দেশক্রমে সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের সুযোগ থাকে, অথবা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের আরেকটা হলো আত্মরক্ষার জন্য যতটুকু ক্ষতি সাধন করা প্রয়োজন তার অতিরিক্ত ক্ষতি সাধন করা যাবে না। ধারা 99। ধারা 99-তে মোট চারটা বিষয় বলা হয়েছে এখানে, যে চারটা ক্ষেত্রে কি করা যাবে না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ধারা 99। এক, পদাধিকার বলে, অর্থাৎ সরকারি কর্মচারী পদাধিকার বলে সৎবিশ্বাসে কোনো কার্য সম্পাদনকালে কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। দুইয়ে বলা হয়েছে সরকারি কর্মচারীর নির্দেশক্রমে, সরকারি কর্মচারীর নির্দেশক্রমে যদি কোনো ব্যক্তি আইনের দৃষ্টিতে যথার্থরূপে যুক্তিসঙ্গতভাবে সৎবিশ্বাসে কোনো কার্য সম্পাদন করেন, তাহলে সেই কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। তাহলে সরকারি কর্মচারীর পদাধিকার বলে আর সরকারি কর্মচারীর নির্দেশ ক্রমে। আর তৃতীয় বিষয়টি হলো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের যদি সুযোগ থাকে বা সময় থাকে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। আর চতুর্থ বিষয় হলো প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। ধারা 99। ধারা 99। আজকের পড়া ধারা 100। ধারা 100 সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। ধারা 100। ধারা 100-তে বলা হয়েছে দেহের প্রতি প্রতিরক্ষার অধিকার, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি দেহের উপর আক্রমণ করে তাহলে সে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটাইতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি কোন কোন ধরনের আঘাত করলে দেহের উপরে সেই দেহের প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 100। ছয়টি ক্ষেত্রে ছয়টি ক্ষেত্রে দেখা গেল একজন মানুষ এমন ভাবে আমার উপরে আক্রমণ করছে এবং সেই আক্রমণের ফলে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যার পরিপ্রেক্ষিতে বলা যায় এর শেষ পরিণতি আমার মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ আমি মনে করছি ও আমাকে যেমন ভাবে আক্রমণ করছে, এই আক্রমণ এমন একটা আতঙ্কের সৃষ্টি করছে যে আমার শেষ পরিণতি মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো পথ আজকে আমার খোলা নাই। এই যে আপনার সমাবেশ গেল, এই যে আপনার ছাত্র বৈষম্য যে আন্দোলনগুলো গেছে, এই সময় যে দুর্ঘটনাগুলো আসলে ঘটছে, এখানে অনেক জায়গায় বোঝা গেছে যে এখানে থানা ফাঁড়িতে আক্রমণগুলো যে করা হয়েছে, এই আক্রমণে কি বেশিরভাগ মানুষই মারা গেছে। তাদের প্রত্যেকের ভিতরে একটা মানে পুরা পুরা মানুষজনের প্রত্যেক মানুষজনের ভিতরে একটা আতঙ্ক ছিল যে এখন যদি আক্রমণ করে, ছাত্র জনতা হোক বা যেই হোক, আক্রমণ যদি করে তাহলে আমাদের নিশ্চিত মেরে ফেলবে। এই যে একটা যে আতঙ্ক সৃষ্টি হয় আক্রমণের, এই আক্রমণের যখন আতঙ্ক সৃষ্টি হয় যে আমাদেরকে মেরে ফেলবে এরূপ যদি মনে হয়, তাহলে ওই অপর ব্যক্তি যে ব্যক্তি আক্রমণ করবে তাকে মৃত্যু ঘটানো যাবে। ধারা 100-র প্রথম প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো এমন ভাবে আক্রমণ করে যার শেষ পরিণতি গুরুতর জখম। যেমন এটা এটা যেমন মৃত্যু ঘটাতে পারে, দ্বিতীয়ত যদি আবার মনে হয় যে না আমার গুরুতর জখম হইতে পারে বা গুরুতর আঘাত প্রাপ্ত আমি হইতে পারি, তাহলে ওই ব্যক্তির কি করা যাবে, মৃত্যু ঘটানো যাবে। তাহলে এক কথা, যদি মনে করি যে মৃত্যু ঘটবে আমার, তাহলে মৃত্যু ঘটানো যাবে। যদি মনে করি যে না এমন ভাবে আক্রমণ করছে যার আতঙ্ক এমন ভাবে সৃষ্টি হয়েছে যে আমার শেষ পরিণতি গুরুতর জখম, অর্থাৎ ও যদি আমাকে এমন ভাবে আঘাত করছে বা আঘাত করবে ভাবে বোঝা যায়, তাহলে আপনি যদি বুঝতে পারেন বা এমন আতঙ্কের যদি সৃষ্টি হয় আপনার মনের ভিতরে যে আজকে আমি শেষ, হয় আমি মারা যাব, না হলে আমি গুরুতর জখম প্রাপ্ত হব, তাহলে ওই ব্যক্তির কি করা যাবে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 100-র প্রথম এবং দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়টি হলো মেয়েদেরকে নিয়ে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে ধর্ষণের অভিপ্রায়ে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি আক্রমণ করে, তাহলে ওই ব্যক্তির কি করা যাবে, মৃত্যু ঘটানো যাবে।
কে ঘটাতে পারবেন? যে নারীর উপর ধর্ষণের জন্য আক্রমণ করা হবে সেই নারী মৃত্যু ঘটাতে পারবেন। তাহলে তিনটা বিষয় হলো, প্রথম বিষয় হলো এমন ভাবে আক্রমণ করে যার ফলে এমন আক্রমণ, এমন আতঙ্ক সৃষ্টি হয় যে মৃত্যুই আমার আজকে শেষ পরিণতি, আজকে আমি আর বাঁচবো না, আজকে আমাকে উপর, আমার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে আমি শেষ, আমি মারা যাব। এমন যদি আতঙ্কের সৃষ্টি হয় যে আমি মারা যাব বা আমার মৃত্যু হবে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে তার মৃত্যু ঘটানো যাবে। দ্বিতীয় বিষয়টি হলো এমন ভাবে আক্রমণ করছে, যেমন 6-7 আগস্ট, এই আগস্টের দিনগুলোতে যেমন পুলিশের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, সে আক্রমণে কি হয়, মারা গেছে, না হলে পঙ্গু হয়েছে, না হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে বা জখম হয়েছে। এই সকল ক্ষেত্রে কি, এই সকল ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে কি করা যাবে, মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 100 দ্বিতীয়। তৃতীয় বিষয়টি হলো যদি কোনো ব্যক্তি ধর্ষণের উদ্দেশ্যে বা ধর্ষণের অভিপ্রায়ে কোনো নারীর উপর আক্রমণ করে, কোনো নারীর উপর আক্রমণ করে, তাহলে ওই নারী ওই তার তার জীবন রক্ষার্থে বা ধর্ষণের চেষ্টার হাত থেকে বাঁচার জন্য ওই ব্যক্তিকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। ধারা 103। চতুর্থ বিষয়টি অপ্রকৃত কামলালসা চরিতার্থকরণের অভিপ্রায়ে আক্রমণ। অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। ধারা 100। পঞ্চমত বিষয় মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়ে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, অর্থাৎ ছেলে ধরা বা নারী হরণের জন্য আক্রমণ। আমরা সাধারণত ছোটবেলায় আগে গ্রামাঞ্চলে শুনতাম যে অমুক এলাকায় ছেলে ধরা আসছে, অমুককে ধরে নিয়ে গেছে। আসলে এটা ছেলে ধরা বলতে আসলে মনুষ্য হরণ বা অপহরণ। মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা হয়, নিয়ে যাওয়া হয়। কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়? বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে, মেরে ফেলার উদ্দেশ্য থাকতে পারে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য থাকতে পারে, বা আরো বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। এই সকল উদ্দেশ্যে যদি মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেটা কি মনুষ্য হরণ বা অপহরণ। এই মনুষ্যহরণ অথবা অপহরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে তার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে কি করা যাবে, ওই ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। পঞ্চম। ষষ্ঠত বিষয়, এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় বা আক্রমণ করা হয়, আটক রাখা হয়, যে এমন ভাবে আটক রাখা হয়েছে সেখান থেকে কোনোভাবেই সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না। সুযোগ থাকে না, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের যদি আশ্রয় লাভের সুযোগ না থাকে, তাহলে ওই ব্যক্তি কি করতে পারবেন, তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যে কোনো ব্যক্তিকে তিনি মৃত্যুর মুখে পতিত করতে পারবেন। ধারা 100। তাহলে মোট 6টি বিষয়। প্রথম বিষয় এমন আঘাত যার শেষ পরিণতি মৃত্যু। দ্বিতীয়ত এমন আঘাত যার শেষ পরিণতি গুরুতর আঘাত বা জখম। আর তৃতীয়ত ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। চতুর্থত অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থের জন্য আক্রমণ। পঞ্চমত মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। আর ষষ্ঠত এমন ভাবে আটক যেখান থেকে মুক্তি লাভের জন্য অন্য কোনো উপায় নাই, অথবা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের কোনো সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, ব্যক্তিগত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অপরাধী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। ধারা 100। ধারা 100। তা ধারা 100 কি বোঝা গেল? স্যার এই যে 4 নম্বরটা কি, অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থের জন্য আক্রমণ, এটা 4 আর 3 কি একই? তৃতীয়টা হলো ধর্ষণের দর্শক। অভিপ্রায়ে আক্রমণ, ঠিক আছে। আর চতুর্থ হলো অপ্রাকৃতিক, প্রাকৃতিক নিয়মের বাইরে, প্রাকৃতিক নিয়মের বাইরে যে কামলালসা চরিতার্থ করার জন্য যে আক্রমণ করা হয়, ছেলে ছেলে, ছেলে মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে প্রাণী, এই যে একটা আক্রমণ, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি কোনো আক্রমণ করা হয়, তাহলে এই উদ্দেশ্যে অপ্রকৃত বা অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থ করার জন্য যে আক্রমণটা, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে সেই ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 100। এটা হলো দেহের ক্ষেত্রে। ধারা 100-তে বলা হয়েছে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের ক্ষেত্রে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। ধারা 100।
ছয়টা বিষয়ের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে: এক, এমন ভাবে আক্রমণ করে যার শেষ পরিণতি মৃত্যু; এমন ভাবে আক্রমণ করে যার শেষ পরিণতি গুরুতর জখম বা গুরুতর আঘাত; তৃতীয়ত, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ; চতুর্থত, অপ্রাকৃতিক কামলালসা চরিতার্থ করার জন্য আক্রমণ; পঞ্চমত, মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ; ষষ্ঠত, এমন ভাবে আটক যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না। মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না, বা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের কোনো সমর্থন পাওয়া যায় না বা নেওয়া যায় না। তাহলে অপ্রাকৃতিক কামলালসা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। প্রাকৃতিক নিয়মের বাইরে যে কামলালসা, সেটাই হলো অপ্রাকৃতিক কামলালসা। ঠিক আছে? প্রকৃতির যে একটা নিয়ম আছে, প্রকৃতির নিয়মের পুরাই বাইরে। তাহলে ধারা 100, ছয়টা বিষয়। প্রথম, এমন আঘাত যার শেষ পরিণতি মৃত্যুদণ্ড। আপনার উপর এমন ভাবে আঘাত করলো, গ্রাম অঞ্চলে মারামারি হলে দেখা যায় যে এমন ভাবে লাঠি নিয়ে ধায় আসতেছে যে এইটা দিয়ে যদি বাড়ি দেয় তাহলে মানুষ মারা যাবে। অথবা একজন দেখা গেল যে না, একজন সুন্দর একটা কুঞ্চি নিয়ে ধাওয়া দিছে। কুঞ্চি, কুঞ্চি বোঝেন? ওই যে আপনার বাঁশের যে ছোট ছোট ইয়াগুলো থাকে, বুঝছি স্যার, বাঁশের কঞ্চা বাঁশের মধ্যে থাকে। এইটা নিয়ে যদি এখন একজন মানুষ যদি ধাওয়া দেয়, এখন আপনি যদি মনে করেন যে আরে আজ তো আমি মারাই যাবো, তাহলে আপনি কি করলেন? উল্টে বাঁশ দিয়ে বাড়ি দিলেন। তো সেক্ষেত্রে তো হলো না। এখন কুঞ্চি দিয়ে বাড়ি দিলে আপনি বাঁশ দিয়ে বাড়ি দেবেন, সেটা আপনার কি হবে না, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কুঞ্চি দিয়ে যদি বাড়ি দেয় তাহলে হালকা আপনি ব্যথা পাবেন, হয়তো ফুলে যাবেন, নাহলে কেটে যাবে, হালকা হালকা আঘাতপ্রাপ্ত হবেন। এখন সেই ক্ষেত্রে তার প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে আপনি কি করতে পারেন না? ওই মানুষকে মেরে ফেলতে পারেন না, বাড়ি দিয়ে মারতে পারেন না, গুলি করতে পারেন না, দেখা গেল দা দিয়ে কোপ দিয়ে মেরে ফেললেন, সেটা প্রযোজ্য হবে না। এই অজুহাত আদালতে প্রযোজ্য হবে না। এখন যুক্তিসম্মত যে আতঙ্ক, এখন আতঙ্ক এখন কোন সময় যুক্তিসম্মত হবে? আতঙ্কটা কোন সময় যুক্তিসঙ্গত হবে? আদালতে যে এই সকল বিষয় যখন আলাপ আলোচনা হবে, যখন শুনানি হবে, বা মামলার বিচার কার্য পরিচালনা করা হবে, বা অফিসার, পুলিশ অফিসার হোক যে হোক, অফিসার যখন তদন্ত করবেন, তদন্তের ক্ষেত্রে যখন এগুলো শুনানি হবে, জবানবন্দি হবে, এখন আপনি যে আপনার যে একটা যুক্তিসঙ্গত একটা কথা বলবেন। যুক্তি কোন ক্ষেত্রে যুক্তি হবে? মনে করেন আক্রমণ যদি এমন মারাত্মক মারাত্মক অস্ত্র দ্বারা হয় যে তার আঘাত মারাত্মক জখম কিংবা মৃত্যু না ঘটাইয়া পারে না। এখন দেখা গেল যে আপনার সামনে একজন মানুষ আপনাকে কি করতেছে, পিস্তল ধরে আছে আপনার কপালে। এখন সে যদি একবার ট্রিগারে চাপে, আপনার বাঁচার সম্ভাবনা আছে, আপনার মৃত্যু অবধারিত, আপনি বাঁচার কোনো সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে কি করতে পারেন? ওই ব্যক্তির মৃত্যু ঘটাতে পারেন। অথবা দেখা গেল যে একজন মানুষ আপনার ঘাড়ের উপরে মনে করেন ছুরি ধরে বসে আছে, ছুরি ধরে বসে আছে, এখন সে যদি ফেঁস দেয় তা আপনার মৃত্যু অবধারিত, আপনি গুরুতর জখম প্রাপ্ত হবেন। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তার মৃত্যু ঘটানো যেতে পারে। এখন দেখা গেল যে একজন মানুষ মনে করেন যে কি একটা লাঠি নিয়ে, ছোট একটা লাঠি নিয়ে, বা যে বললাম প্রথমে কঞ্চি নিয়ে, বাঁশের একটা কঞ্চি নিয়ে কি করছে, সুন্দর করে ধাওয়া করছে। আপনি কি করছেন? আপনার কাছে পিস্তল আছে, আপনি ঠাস করে একটা গুলি করে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি কি করছে? মারা গেছে। এই যে একজন ব্যক্তি কঞ্চি নিয়ে ধাওয়া দিল, আর আপনি সুন্দর করে গুলি করে মেরে ফেললেন। এখন আদালতে যখন আপনি বলতেছেন যে হুজুর, আমি তো, ও তো কঞ্চি নিয়ে ধাওয়া করছে, আমি তো মনে করছি যে আমি মারা যাবো, তাই আমি আগে গুলি করে মেরে ফেলছি, এই যে আপনার অজুহাত, এটা যুক্তিসম্মত হবে না। এটা 100 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা তখন কি হবে? এটা নরহত্যা হিসেবে গণ্য হবে। এটা নরহত্যা হিসেবে, নরহত্যা বা হত্যা হিসেবে গণ্য হবে। ধারা 299 থেকে ধারা 304 পর্যন্ত। ঠিক আছে? এখানে হত্যা, নরহত্যা যে বিষয়গুলো আছে, খুন, যে হত্যা, কি নরহত্যা, খুন, আবার এই সকল বিষয় যে আলোচনাগুলো করা হয়েছে এই এই অধ্যায়ের মানে অপরাধ হবে ধারা 100। কথা বোঝা গেল? আপনাকে যুক্তিসঙ্গত, আপনাকে অবশ্যই যে অপরাধটা করবে অপরাধী ব্যক্তি, সে অপরাধের ফলাফল কতটুক হবে সে ফলাফল বিবেচনা করে আপনাকে কি করতে হবে? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার দেখা গেল যে একজন মানুষ মনে করেন যে আপনাকে মারার জন্য লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে, এখন আপনিও লাঠি নিয়েছেন। এখন ধস্তাধস্তি করার পর দেখা গেল যে ওর লাঠি হাত থেকে ছুটতে মনে করেন যে অনেক ফাঁকে চলে গেছে। তারপরে মনে করেন যে ওর নিচে পড়ে গেছে, আপনি এখন মনে করেন ধুমায়া পিটাইতেছেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি, যখন লাঠি সে হাত থেকে ছুটে গেছে, ফাঁকে চলে গেছে, তখন গুরুতর আঘাত করা ওর পক্ষে আর তেমন
সম্ভাবনা নাই। কিন্তু আপনার কাছে বড় লাঠি আছে, আপনি লাঠি দিয়ে সুন্দরভাবে ওকে পিটাইতেছেন, গুতাইতেছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি এই দিকে আপনার এটা এই 100 ধারায় পড়বে না। কারণ যখন ওর হাত থেকে অস্ত্রটা চলে যাবে, অস্ত্রটা যখন চলে যাবে, চলে যাওয়ার পর ও যখন আপনাকে আর গুরুতর আঘাত করতে পারবে না, তখন ওকে আপনি আর মৃত্যু ঘটাইতে পারবেন না। ধারা 100। তখন ওই প্রতিরোধমূলক ব্যবস্থাও আপনি আর গ্রহণ করতে পারবেন না, কারণ যেহেতু ও আর ধস্তাধস্তি করার পর্যায়ে নাই, বা দেখা গেল যে ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। ও যদি অজ্ঞান হয়ে যায়, তখন ওকে আপনি আর মারতেও পারবেন না, বা অজ্ঞান হওয়ার পরে ওকে আপনি অন্য কোনো ব্যবস্থা গ্রহণও করতে পারবেন না। ও যতক্ষণ পর্যন্ত আপনাকে মারামারি করতে পারবে, ততক্ষণ ওর সাথে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তারপরে ও যদি না পারে, আপনি সেই ক্ষেত্রে আপনার দেখা গেল শরীরে শক্তি বেশি আছে, ওর শরীরে শক্তি কম আছে, বা ও অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, মার খাইছে একটা, মার খাওয়ার পর পড়ে গেছে, তারপরেও আপনি ধুমা পিটানোর উপর আছেন, তাহলে এ ধারা কি হবে না, আপনার অন্যায় হবে। সেক্ষেত্রে আপনার অন্যায় হবে, কারণ একজন অজ্ঞান মানুষ বা একজন পড়ে যাওয়া মানুষ যদি আপনাকে আর আক্রমণ করতে না পারে, সেক্ষেত্রে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। ধারা 100। ধারা 100 বুঝতে কারো সমস্যা আছে? কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে? ধারা 106টা ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি এমন ভাবে আঘাত করে যে আঘাতের শেষ পরিণতি হয় মৃত্যু, অথবা শেষ পরিণতি হয় গুরুতর আঘাত বা গুরুতর জখম, অথবা ধর্ষণের অভিপ্রায়ে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে নারী তার ধর্ষণ ঠেকানোর জন্য বা তার সতীত্ব রক্ষার জন্য কি করতে পারেন, ওই ব্যক্তির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তার মৃত্যু ঘটাতে পারেন। অপ্রাকৃতিক কাম লালসা চরিতার্থ করার জন্য যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে কি করা যেতে পারে? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু ঘটানো যেতে পারে। মানুষ্য হরণ বা অপহরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, সেই আক্রমণের বিরুদ্ধেও কি করা যায়? মৃত্যু ঘটানো যায়। আর এমন ভাবে আটকিয়ে রাখে বা আটক করে রাখে যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না, সেক্ষেত্রেও কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ওই অপরাধী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতে পারবেন কিনা, অথবা এমন ভাবে আঘাত করতেছে সে আঘাতের শেষ পরিণতি মৃত্যু হবে কিনা বা গুরুতর জখম হবে কিনা। যদি সাধারণ কোনো আঘাত হয়, দেখা গেল একটা চড় দিল, একটা থাবড় দিল, একটা কিল দিল, একটা ঘুষি দিল, সেই ক্ষেত্রে কি আপনি ওই অপরাধী ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন না। ধারা 100। আর ধারা 100 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ধারা ধারা 100-তে বলা হয়েছে যে ক্ষেত্রে দেহের দেহের উপরে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে সেই আক্রমণ প্রতিরক্ষার ব্যবস্থা করে মৃত্যু ঘটানো যাবে। আর 101, 101-এ বলছে এমন ভাবে আঘাত করছে যে আঘাতের ফলে অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যদি অন্য কোনো ক্ষতি করে যদি দেহ রক্ষা করা যায়, সেক্ষেত্রে ওই ক্ষতি করতে হবে। অপরাধী ব্যক্তির কি করা যাবে না? মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। ধারা 101। ওই যে প্রথমে বলছিলাম যে একজন কঞ্চি নিয়ে মনে করেন যে দৌড় দিছে, আপনি ঠাস করে মাথায় বাড়ি দিচ্ছেন, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন একজন কঞ্চি নিয়ে দৌড় দিছে, আপনি মনে করেন যে একটা কঞ্চি দিয়ে আপনি মনে করেন যে এটা কি করলেন, কঞ্চি নিয়ে তাকে প্রতিহত করলেন, বাট আপনি বাঁশে নিলেন, বাঁশ নিয়ে কি করলেন, সামনে দাঁড়ালেন, তাহলে ওই ব্যক্তি কি আর আসবে? কখনোই সামনের দিকে আর অগ্রসর হবে না। তাহলে এই সামনে নিয়ে যে দাঁড়াইছেন, যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন, এটাই যথেষ্ট। তাকে দেখা গেল যে আপনি কি করছেন, একজন কুঞ্চি নিয়ে দৌড়াইছে, আপনি বাঁশ নিয়ে সামনে দাঁড়াইছেন, সে কি করছে, উল্টে অপর দিক দৌড়াইছে। আপনার দিকে আসবে তো দূরের কথা, এখন ও নিজের বাঁচানোর জন্য উল্টা দিক দৌড়াইছে। এখন আপনি কি করছেন, ওর পিছে পিছে দৌড়ে যা মনে করেন যে ওকে মাইরা দিলেন, এটা গ্রহণযোগ্য হবে না। ধারা 101। ধারা 101-এর যে মূল বিষয়টি হলো দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে হবে এখানে 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত 99 ধারার শর্ত সাপেক্ষে। 99 ধারার শর্ত সাপেক্ষে কি জন্য? যদি সরকারি কর্মচারী যদি এগুলা কাজকর্ম করে, যে চারটা যে 99 ধারার শর্ত আছে, এই শর্তের ভিতরে যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে কি আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগই করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দেহের ক্ষেত্রে আক্রমণ করে, তাহলে সেই আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য কোনো
ক্ষতি সাধন করে যদি আপনার দেহ রক্ষা করা যায়, সেক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। ধারা 101, যদি কোনো ব্যক্তি আপনাকে বন্দুক দিয়ে যদি গুলি করে, তাহলে সেই গুলি থেকে বাঁচার জন্য আপনি তাকে গুলি করতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে কিল ঘুষি মারে, তাকে আপনি কি করতে পারবেন না, তাকে আপনার দেহ রক্ষা করার জন্য তাকে গুলি করতে পারবেন না, বা তাকে ছুরি দিয়ে কোপ দিতে পারবেন না, তাকে দা দিয়ে কোপ দিতে পারবেন না। সে যে ধরনের আঘাত করবে, আপনার দেহ রক্ষার জন্য যতটুকু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার, ঠিক ততটুকু গ্রহণ করতে হবে। সে যদি বড় ধরনের আঘাত করে, আপনার মনে হয় যদি বড় ধরনের আঘাত করে, তাহলে আপনি মৃত্যু ঘটাতে পারবেন। আর দেখা গেল এমন আঘাত করছে যে ছোট কোনো আঘাত দ্বারা বা ছোট কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ দ্বারা কি করা যেতে পারে, সেই আঘাতটা প্রতিহত করা যেতে পারে, তাহলে সেখানে আপনার কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। ধারা 100-তে বলা হয়েছে মৃত্যু ঘটানো যাবে। ধারা 101-এ বলা হয়েছে আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে যদি দেহ রক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে আপনার দেহ রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। তাহলে ধারা 101 বলছে, কি বোঝা গেল? বোঝা গেছে স্যার। এখানে একটা উদাহরণ আছে ধারা 101-এ। মনে করেন যে আপনি, এনামুল ভাই আপনাকে আপনার প্রতিবেশী বা অন্য সাধারণ একজন মানুষ কি করলো, আপনাকে গালি দিল। এখন আপনার কাছে তো গুলি আছে, আপনি পুলিশ সদস্য, আপনার কাছে অস্ত্র আছে। আপনি সুন্দর করে এক রাউন্ড লোড করে মনে করেন তার কপালে ঠেকা গুলি করে দিলেন। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট হত্যা করলেন, একজন মানুষকে হত্যা করলেন। কারণ একজন যখন গালি দিল, অন্যজন সেই গালি শুনে কি করলো, তাকে বন্দুকের গুলি দ্বারা হত্যা করিল। এটা আইনে সমর্থন করে না, এটা আইনে সমর্থন করে না। একজন যদি হত্যা করে, আপনি সর্বোচ্চ, একজন যদি আপনাকে গালি দেয়, গালি দিলেও তো আপনার সেটা দেহের উপরে আঘাত আসে না, এটা আপনার মান সম্মানের ভিতরে চলে গেল। একজন গালি দিল, একজন যদি আপনাকে চড় থাপড় দেয় বা দেহের উপর যদি আক্রমণ করে, তার কি প্রতিরোধমূলক আপনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারেন না। যদি ছোট ধরনের কোনো ক্ষতি করে, একজন মানুষ আপনাকে মনে করেন যে মারতে আসলে, আপনি কি করলেন, তাকে হালকা কোনো আঘাত করলেন, ছোট ধরনের কোনো আঘাত করলেন, আঘাত দ্বারা কি করলেন, প্রতিহত করলেন, সে কি চলে গেল। তাহলে এই যে চলে গেল, ছোট আঘাত দ্বারা কি আপনি চলে যাওয়ার পর সে ব্যক্তির কি মৃত্যু ঘটাতে পারবেন না। তাহলে ধারা 100-তে বলা হয়েছে 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আর ধারা 101-এ বলা হয়েছে যদি যদি ছোট ধরনের কোনো ক্ষতি সাধন করে আপনার দেহ রক্ষা করা যায়, তাহলে ওই ব্যক্তির কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। ধারা 102, দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল। এখানে মোট যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হলো, কখন আপনি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, এবং এই ব্যক্তিগত অধিকার কতক্ষণ সময় পর্যন্ত প্রয়োগ করবেন বা প্রয়োগ করতে পারবেন। মানে একজন ব্যক্তি, দেখা গেল যে, এখানে প্রথমে একটা উদাহরণ দেই। উদাহরণটা হলো, মনে করেন জমি জমা নিয়ে বাজা, ঠিক আছে, বা ঝগড়া চলতেছে, বিরোধ চলতেছে। এখন একজনের বাড়ি আপনার বাড়ি থেকে পাঁচ পাঁচ ছয়টা বাড়ি ফাঁকে। এখন সে মনে করেন যে একটা দা বা ছুরি কি করতেছে, ধার দিতেছে, আর বলতেছে বিড়বিড় করে যে আজকে আছে খবর আছে, আজকে আমি অমুক বাড়ি যাব, অমুকের ঘর আজকে মনে করেন কাটে পালা দেবো। ঠিক আছে, এটা আপনি শোনেন নাই, অন্য একজন ব্যক্তি শুনছে। শুনে এসে বলতেছে, এই আজ তো তোর বাড়িতে আসবে রে, অমুকে ছুরি ধার দিতেছে, তাহলে তো সুমিত ছুরি ধার দিতেছে, তোদের কাছে মেরে ফেলবে। এখন আপনি তো মনে করেন যে রাগের মাথায় ছুরি নিয়ে যাও, ওকে মনে করেন তো কোপ দিয়ে মেরে ফেলেন। এটাও আইন সমর্থন করে না, কারণ আপনি নিজের চোখে দেখেনও নাই, আপনি জানেনও না। অপর একজন ব্যক্তির কান কথা শুনে আপনি কি করছেন, একটা যা অপরাধ করে ফেলছেন। এই ধরনের অপরাধ আপনি করতে পারেন না, এ ধরনের অপরাধ করতে পারেন না। কারণ এখানে যদি আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও প্রয়োগ করতে যান, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ হবে না। কারণ ওই ব্যক্তি আপনার উপর আক্রমণও করে নাই, আক্রমণ করার জন্য কোনো প্রস্তুতিও নেয় নাই, বা কোনো কথাও বলে নাই, বা আক্রমণ যে আপনার উপর করবে এরকম আপনি কোনো জিনিস বুঝতেও পারেন না। কারণ সে আছে তার বাড়ি, আপনি আছেন আপনার বাড়ি। আক্রমণ করার জন্য আপনি কখন প্রতিরোধমূলক ব্যবস্থা করবেন
এবং কতক্ষণ সময় পর্যন্ত এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন সেটাই বলা হয়েছে ধারা 102। ধারা 102, তাহলে ধারা 102 বলা হয়েছে দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে দেহের ক্ষেত্রে আক্রমণকারীর আক্রমণ যখন শুরু হয় তখন দেহ রক্ষার অধিকার আরম্ভ হয়। এখন আপনি কখন বুঝতে পারবেন যে আক্রমণ শুরু হইতেছে? এটা তো আপনাকে বুঝতে হবে যে আক্রমণ কখন শুরু হইতেছে। এটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি ওই আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, এটা আপনার আক্রমণটা আগে বুঝতে হবে, বুঝে ওই আক্রমণের বিরুদ্ধে কি করতে হবে? আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে করেন একজন একজন গ্রাম অঞ্চলের একজন ব্যক্তি, একজন চেয়ারম্যানকে মনে করেন যে হামকি ধামকি দিতেছে। এখন একজন চেয়ারম্যানকে কি একজন গ্রামের সাধারণ মানুষ হামকি ধামকি দিলে হবে? কথা বলেন। না স্যার। হ্যাঁ, হবে না। এখন দেখা গেল একজন চেয়ারম্যান আর একজন বিরোধী পক্ষের একজন চেয়ারম্যান, দুইজন মনে করেন যে একই মাঠের ভিতরে বসে ফাটাফাটি করতেছে। সেই ক্ষেত্রে বোঝা যেতে পারে দুইজনের লেভেল সমান আছে। দুইজন কি করতে পারে, একজন যেহেতু হামকি তামকি দিতেছে আর একজনও হামকি তামকি দিতেছে, এই ক্ষেত্রে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে বা একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে যখন দুইটা পক্ষ যখন মনে করেন লাফালাফি করবে, এমন হামকি তামকি করতেছে যে এখন কি হতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে যদি দুইজনের আক্রমণ শুরু হয় বা বোঝা যায়, সেই ক্ষেত্রে আপনি কি কি করতে পারবেন? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যে কোনো একজন যদি আক্রমণ করে তাহলে আর একজন প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই নিতে পারবে। এখন দেখা গেল যে একজন গ্রামের কৃষক, মনে করেন দিনমজুর, চেয়ারম্যানকে ফাঁকা বলি মারতেছে, আর চেয়ারম্যানকে ফাটায় ফেলাবো, আর চেয়ারম্যানকে মারা ফেলবো, এই করবো সেই করবো। সেই ক্ষেত্রে কি একজন চেয়ারম্যানের ওই ওই একটা সাধারণ মানুষের বিরুদ্ধে সে ইয়া করার দরকার নাই। সে কি করবে না, ওই ওই চেয়ারম্যান বুঝতে পারবে যে ফাঁকা বলি খাইতেছে, আমাকে ধরার মতো বা আমাকে মারার মতো ক্ষমতা এর নাই, ওই ব্যক্তি নিজেও জানে। সেই ক্ষেত্রে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। কিন্তু আবার যদি দেখা যায় যে না, ওই ব্যক্তি এখন কৃষক হোক দিনমজুর হোক যাই হোক, সে লাঠি নিয়ে মনে করেন যে দেখা যাইতেছে, লাঠি নিয়ে মনে করেন যে 50 ফিট বা 100 ফিট দূর থেকে দেখা যাইতেছে আর সে বলে আওড়ায় তাড়াতে আসতেছে যে আজকে সে মানে খাইছে রে, আজকে সে মানে মেরে ফেলবো, আজকে চেয়ারম্যানের খবর আছে, আজকে চেয়ারম্যানের আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আপনি যখনই বুঝতে পারবেন যে একজন মানুষ লাঠি নিয়ে দৌড়াইতেছে বা লাঠি নিয়ে আপনার দিকে মারার জন্য আসতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনার মনের ভেতরে যখন বলবে যে না এখন আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ওই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর ওই ব্যক্তি যতক্ষণ সময় আপনাকে আক্রমণ করবে, অর্থাৎ মারামারি যদি হয়, গ্রাম অঞ্চলে মারামারি পারাপারি ধস্তাধস্তি যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনার আক্রমণের স্থিতিকাল থাকবে। ততক্ষণ পর্যন্ত কি আপনি আক্রমণের বিরুদ্ধে কি করতে পারবেন? অধিকার প্রয়োগ করতে পারবেন। যখনই দেখা যাবে যে না ওই ব্যক্তি শেষ, ওর পক্ষে আক্রমণ করার মতো শরীরে আর শক্তি নাই, তখন আপনিও আর কি করতে পারবেন না, প্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারবেন না। দেখেন আপনার যদি প্রতিরক্ষা ব্যবস্থা নিতে যান, সেটা কি হবে, এক ধরনের অপরাধ হয়ে যাবে। কারণ আপনি প্রতিরক্ষা নিতে গেলে দেখা যাচ্ছে ওর উপরে কি ঠাস ঠাস করে 2 4 5টা ঘুষি কিল ঘুষি মনে করেন তাকে আবার মেরে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার আবার অপরাধ হবে। ধারা 102। ধারা 102 বোঝা গেল যে কখন থেকে আপনার এই জিনিসটা আরম্ভ হবে আর কতক্ষণ পর্যন্ত এই স্থিতিকাল থাকবে বা কতক্ষণ সময় পর্যন্ত আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 102। তো ধারা 101, ধারা 102। ধারা 100তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। ধারা 101-এ বলা হয়েছে মৃত্যু না ঘটিয়ে যদি অন্য কোনো ক্ষতি সাধন করে দেহ রক্ষা করা যায়, দেহের ক্ষেত্রে যদি দেহ রক্ষা করা যায় তাহলে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 100 দিয়ে বলা হয়েছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার আরম্ভ ও স্থিতিকাল, অর্থাৎ কখন আরম্ভ হবে এবং কতক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন আর কখন শেষ হবে। ধারা 102। তাহলে ধারা 100, ধারা 101, ধারা 102 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, 102 বুঝতে পারছি স্যার। আচ্ছা,
102 বোঝার কথা, খুবই সুন্দর জিনিস, খুবই ছোট জিনিস, বোঝার কথা। এগুলো যদি বুঝতে পারেন তবে আমি বলি 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর ধারা 76 থেকে ধারা 95 পর্যন্ত, এর ভিতরে 90 ধারা, 90 ধারা, ধারা 87, 90, ধারা 87, ধারা 81 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ধারা 103, ধারা 103, ধারা 100তে পড়ছিলাম সম্পত্তির দেহের ক্ষেত্রে যখন কোনো আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু ঘটানো যায়। আর ধারা 103-এ সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে যখন মৃত্যু ঘটানো যায়, তখন চারটা ক্ষেত্রে, কোন কোন কয়টি ক্ষেত্রে? চারটি ক্ষেত্রে কোনো অপরাধী ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। অর্থাৎ দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তির আক্রমণ এমন হয় সম্পত্তির ক্ষেত্রে, তাহলে ওই ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। কয়টি ক্ষেত্রে? চারটি ক্ষেত্রে। আর দেহের ক্ষেত্রে 6টি, সম্পত্তির ক্ষেত্রে 4টি। 4টি কি কি? প্রথমত দস্যুতা, প্রথমত দস্যুতা, দস্যুতা পর্যন্ত দণ্ডবিধির 390 ধারার যে অপরাধ দস্যুতা, দণ্ডবিধির 390 ধারা। দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ বলতে কি বোঝায়? যেটা গৃহপ্রবেশের জন্য পথ, অর্থাৎ ঘরের দরজা দিয়ে যে সামনে যে আহ রাস্তাগুলোতে থাকে, আমাদের বাড়ি ঘরে প্রবেশ করার জন্য রাস্তা থাকে না, এই রাস্তার যে পথটা আছে, কোনো ঘরে প্রবেশ করার জন্য পথ যে আছে, দরজা আছে, এই দরজা দিয়ে প্রবেশ না করে অন্য পথ দিয়ে যদি প্রবেশ করা হয়, সেটাই হবে অপথে প্রবেশ। কথা বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে স্যার। যেমন সিধেল চুরি, গ্রাম অঞ্চলে যেমন শীত কাটা হতো, এখন তো প্রায় বাড়ি বিল্ডিং, প্রায় বাড়ি দেখা যায় হাফ ওয়াল, এখন আর সিরিয়াল চুরি হয়তো গ্রাম অঞ্চলে আর দেখা যায় না। তাহলে এই সিরিয়াল চুরি কি দরজা দিয়ে প্রবেশ করে? না। বাড়িতে যে প্রবেশ করার মূল রাস্তা, এই রাস্তা দিয়ে প্রবেশ করে না। ওরা কি করে? বাইরে দিয়ে প্রবেশ করে, বা ঘরের যে কি বলে দেয়াল থাকে, ওয়াল থাকে, এগুলা কি করে? কেটে, এগুলা মাটির যদি থাকে তাহলে কেটে কি করে? সিঁধেল তৈরি করে, শীত কাটে, শীত কেটে ঘরে প্রবেশ করে। এই প্রবেশটা হবে অবশ্যই অপথে প্রবেশ। আর এই প্রবেশটা যদি হয় রাত্রিবেলায়, তাহলে ওই ব্যক্তি যদি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, এখানে সিঁদুর চুরি করা হয় কি? শীতল রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ করা হয় কি জন্য? বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন সম্পত্তি নেওয়ার জন্য, বা কোনো সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি যদি অপথে গৃহপ্রবেশ করে, তাহলে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ওই বাড়ির মালিক বা ওই বাড়ির ছেলে মেয়ে যে থাকুক না কেন, সে কি করতে পারবেন? প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ওই অপরাধী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তাহলে ধারা 103-এ বলা হয়েছে দস্যুতা, 2-এ বলা হয়েছে 3-এর প্রথমত বলা হয়েছে দস্যুতা, দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, আর তৃতীয়ত বাসগৃহ অর্থাৎ ঘরবাড়ি অথবা সম্পত্তি সংরক্ষণের কোন স্থান। সম্পত্তি সংরক্ষণের স্থান বলতে বোঝায় গুদাম ঘর বা এই জাতীয় বিভিন্ন ঘর, অথবা সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে ব্যবহৃত হয় এমন কোন ইমারত বা তাঁবু বা জাহাজ, যে যদি কোনো ব্যক্তি অগ্নিকাণ্ডের যদি ঘটনা ঘটায় বা অগ্নিকাণ্ড যদি ঘটাতে চায়, তাহলে এরূপ অগ্নিকাণ্ডের বিরুদ্ধে কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে, সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ওই অপরাধী ব্যক্তির বা আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, ধারা 103। চতুর্থ বিষয় বলা হয়েছে এমন অবস্থায় চুরি বা ক্ষতি। এমন অবস্থায় চুরি বা ক্ষতি, অনিষ্ট বা অনধিকার প্রবেশ যা যুক্তিসঙ্গতভাবে এরূপ ভয়ের সৃষ্টি করে যে অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখমী হবে উহার শেষ পরিণতি, উহার শেষ পরিণতি। অর্থাৎ এমন ভাবে চুরি করে বা এমন ভাবে ক্ষতি করে বা এমন ভাবে অনধিকার গৃহ প্রবেশ করে, যদি দেখা যায় যে হাতে কোনো ছুরি থাকলো, হাতে কোনো পিস্তল থাকলো, হাতে কোনো দা থাকলো, এই সকল জিনিস নিয়ে যদি কোনো ব্যক্তি চুরি করে বা অনধিকার প্রবেশ করে, অথবা গৃহে প্রবেশ করে, অথবা অনিষ্ট সাধন করে বা ক্ষতি করে, এই সকল জিনিস নিয়ে যদি গৃহ প্রবেশ করে, সেই ক্ষেত্রে যদি আপনার মনে হয় বা ওই গৃহের মালিকের যদি মনে হয়
বা যেখানে ওই ব্যক্তি অপরাধকারী বা অপরাধকারী ব্যক্তি যেখানে প্রবেশ করে, সেখানে তাদের যদি মনে হয় যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ করা না হয়, তাহলে এখানে আমাদের মৃত্যু হতে পারে বা গুরুতর জখম হতে পারে, বা ওই ব্যক্তি যদি আঘাত করে তাহলে গুরুতর জখম বা মৃত্যু আমাদের শেষ পরিণত হবে। সেক্ষেত্রে কি করা যাবে? ওই ব্যক্তিকে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, ধারা 103। ধারা 103-এর চারটি বিষয়: এক, দস্যুতা; দুই, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ; তিন, বাসগৃহ অথবা তাঁবু অথবা জাহাজ অথবা সম্পত্তি সংরক্ষণের স্থানে যদি কোনো ব্যক্তি বা কোনো অপরাধী যদি আগুন লাগানোর চেষ্টা করে বা অগ্নিকাণ্ডের চেষ্টা করে, তাহলে সেই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি করা যাবে? তার মৃত্যু ঘটানো যাবে। আর চতুর্থ বিষয়, চুরি, ক্ষতি বা অনধিকার গৃহপ্রবেশ এমন ভাবে করে যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ করা না হয়, তাহলে মৃত্যু অনিবার্য অথবা গুরুতর জখম অনিবার্য। তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? ওই ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে, ধারা 103। তো ধারা 103 বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 103। তাহলে যদি কোনো ব্যক্তি আপনার বাসগৃহে যদি আগুন দেওয়ার চেষ্টা করে, যদি কখনো প্রশ্ন হয় যে রহিম নামের একজন ব্যক্তি করিমের বাসগৃহে আগুন দেওয়ার চেষ্টা করে এখানে, তাহলে রহিমের কি অপরাধ হবে, বা রহিম কি ধরনের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, বা রহিম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কত দূর পর্যন্ত যেতে পারবেন, ধারার আলোকে আলোচনা করুন। তাহলে কি বলতে পারবেন? উত্তর কি হবে? উত্তর তো স্যার ওই স্যার 103-এর সাইড নাম্বারটা দিব না, 3। 103-এর তাকে মৃত্যু ঘটানোটা এখানে কিন্তু দেওয়া 103-এর আছে। 3। হ্যাঁ, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত আর চতুর্থত আপনারা যখন লিখবেন তখন অবশ্যই এইভাবেই লিখবেন যে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে রহিম যদি করিমের বাসগৃহে আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে করিম পেনাল কোডের 103-এর 103 ধারার তৃতীয়ত যে দফা আছে বা তৃতীয় যে কোটেশন আছে 103-এর 3, এই বিষয়টি অথবা 103 ধারায় দেবেন, সরাসরি 103 ধারায় দেবেন। যদি বুঝতে না পারেন কোনো সময়, বুঝতে যদি সমস্যা হয়, সরাসরি 103 ধারায় দেবেন। যে 103 ধারার শর্ত সাপেক্ষে কি হতে পারে? ওই রহিম যদি করিমের বাসগৃহে আগুন লাগানোর চেষ্টা করে, তাহলে করিম তার আত্মরক্ষার তার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে রহিমের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। এখানে করিমের কোনো অপরাধ হবে না, ধারা 103। ধারা 103 বোঝা গেল? বোঝা গেছে স্যার। আর যদি প্রশ্ন হয় যে দস্যুতা করার ক্ষেত্রে যদি আক্রমণ করা হয়, দস্যুতা করার ক্ষেত্রে যদি আক্রমণ করা হয়, অথবা যদি কোনো ব্যক্তি বা একদল দস্যুতা বা একদল জনগণ যদি দস্যুতা করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তার দস্যুতার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে কি? আইনের আলোকে আলোচনা করুন। তাহলে ওই একই কথা, পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে, পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে পেনাল কোডের 100 ধারা মোতাবেক যদি একদল ব্যক্তি দস্যুতা করার উদ্দেশ্যে কোনো জায়গায় যদি আক্রমণ করে, তাহলে সেই আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কি করা যাবে? অপরাধী ব্যক্তির বা আক্রমণকারীর কি মৃত্যু ঘটানো যাবে, ধারা 103। দণ্ডবিধির 103 ধারা বোঝা গেল? জি স্যার। আর ধারা 100-তে বলা হয়েছে যদি দেহের বিরুদ্ধে এমন আক্রমণ করা হয়, সেক্ষেত্রে আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। 101-এ বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি দেহের আত্মরক্ষা করা যায়, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। 102 ধারায় বলা হয়েছে এই দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন আরম্ভ হবে, কতক্ষণ স্থিতিশীল থাকবে বা কখন শেষ হবে, সে বিষয়ে আলোচনা, ধারা 102। ধারা 103-এ বলা হয়েছে সম্পত্তির উপরে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, ধারা 103। দস্যুতার ক্ষেত্রে, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ,
বাসগৃহে আগুন অথবা সম্পত্তি সংরক্ষণের স্থান। এটা সম্পত্তি সংরক্ষণের স্থান গুদামঘর হতে পারে, কোনো ইমারত হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, নির্দিষ্ট কোনো ঘর হতে পারে, জাহাজ হতে পারে, অথবা তাঁবুর মাধ্যমেও সম্পত্তি সংরক্ষণ করা যেতে পারে। এই সম্পত্তি সংরক্ষণের স্থানে যদি কোনো ব্যক্তি আগুন লাগানোর চেষ্টা করে বা অগ্নিকাণ্ডের চেষ্টা করে, তাহলে সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে মৃত্যু ঘটানো যাবে। চুরি, অনিষ্ট অথবা অপরাধে গৃহপ্রবেশের ক্ষেত্রে যদি এমন ভাবে গৃহপ্রবেশ করে বা চুরি করে বা ক্ষতি করে যে ক্ষতির কারণে মনে হতে পারে যে মৃত্যু বা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অপরাধী ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে। ধারা 103। ধারা 104। ধারা 104। ধারা 104-এ একই কথা বলা আছে মৃত্যু ব্যতীত সম্পত্তির ক্ষেত্রে। আগে ছিল 101-এ দেহের ক্ষেত্রে, আর 104-এ হলো সম্পত্তির ক্ষেত্রে। 102, 101 আর 104 সেম। 101, 104 সেম। 100, 103, 101, 104, 102, 105 এগুলা সেম। তাহলে 101-এ বলা হয়েছে দেহের ক্ষেত্রে যখন মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে আত্মরক্ষা করা যায় তখন মৃত্যু ঘটানো যাবে না। আর সম্পত্তির ক্ষেত্রে একই কথা বলা আছে, যখন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে অপরাধী ব্যক্তির বা আক্রমণকারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যদি অন্য কোনো ক্ষতি সাধন করে সম্পত্তির রক্ষা করা যায় বা সম্পত্তি রক্ষা হয়, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তির বা আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে না। ধারা 104। ধারা 104 বোঝা গেল? বোঝা গেছে স্যার। তাহলে ধারা 104 বোঝা যাওয়ার কথা, না বোঝার কিছুই নাই। ধারা 105। ধারা 102, ধারা 105। ধারা 100, ধারা 100, 101, 102 আর ধারা 103, 104, 105 সেম এক। ধারা 100, 103, 101, 104, 102, 105 সেম। 102-এ বলা হয়েছিল আরম্ভ এবং স্থিতিকাল, 105-এও ঠিক আরম্ভ এবং স্থিতিকাল। তবে সম্পত্তির ক্ষেত্রে আরম্ভ এবং স্থিতিকালের একটু ভিন্নতা আছে। একটু ভিন্নতা আছে। দেহের ক্ষেত্রে কি ও উস্কানিমূলক কথা বলতেছে বা এমন কোন আচরণ করতেছে যে আচরণের কারণে আপনার মনে হইতেছে বা এখন আক্রমণ করবে, তাহলে সেই আক্রমণের বিরুদ্ধে আপনি তখনই কি করতে পারেন, তখনই আপনার প্রতিরক্ষার অধিকার শুরু হবে বা আরম্ভ হবে। যতক্ষণ পর্যন্ত আক্রমণ করবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যখন ওর আক্রমণ শেষ তখন আর আপনি প্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারবেন না, তখন আপনার প্রতিরক্ষার ব্যবস্থাও শেষ। এখন সম্পত্তির ক্ষেত্রে কিরূপ? সম্পত্তি নিয়ে যাবে, বিক্রি করে দেবে, বা সম্পত্তি কিভাবে প্রতিরক্ষা শুরু হবে, সম্পত্তির প্রতিরক্ষা কখন শেষ হবে, কতক্ষণ পর্যন্ত স্থিতি থাকবে। ধারা 105। ধারা 105-এ বলা হয়েছে সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কোন সময় আরম্ভ হয়, উহার মেয়াদ কতক্ষণ বর্তমান থাকে তা বর্ণনা করা হয়েছে। নিম্ন বর্ণিত 4টি অবস্থায় 4 প্রকার নিয়ম বর্তমান। 4 প্রকার নিয়ম কি বর্তমান? আসলে আমরা দণ্ডবিধির 103 ধারায় পড়ছিলাম কি 4টি বিষয়। 4টি বিষয়ের ক্ষেত্রে কি করা যাবে, মৃত্যু ঘটানো যাবে। এই 4টি বিষয়ের উপরেই আপনার আলোচনা করা হয়েছে 105 ধারায়। 105 ধারায় প্রথম যে বিষয়টি ছিল দস্যুতা। দস্যুতা কখন আপনার, এই দস্যুতার বিরুদ্ধে কখন আপনি করতে পারবেন, কি বলে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। অর্থাৎ কখন আরম্ভ হবে এবং কতক্ষণ পর্যন্ত মেয়াদ থাকবে এবং কখন শেষ হবে। অপরাধী ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো পর্যন্ত উহা অব্যাহত থাকবে। অর্থাৎ দস্যুতার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দস্যুতার আতঙ্ক সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়। দস্যুতা বলতে কি বোঝায়, যদি 4-5 জন দুই তিনজন বা 3-4 জন ব্যক্তি মিলে যদি কোনো স্থানে যদি কি করেন, কোনো ব্যক্তির সম্পদ লুণ্ঠন করেন বা
কোনো চুরি জাতীয় কোনো কাজ করেন, তাহলে কি দুই তিনজন তিনজন চারজন যখন করবেন এটা দস্যুতা হবে। বা কোনো ব্যক্তির সম্পত্তি যদি ছিনতাই নিয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? এটা দস্যুতা হবে। এখন দস্যুতার যখন আতঙ্ক সৃষ্টি হবে, যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আপনার মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরা দস্যুতা করবে বা দস্যুতা করার জন্য আসছে, বা দস্যুতা সংক্রান্ত কোনো অপরাধ এরা করবে, সেই ক্ষেত্রে যখন আতঙ্ক সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে আপনার কি হবে? আত্মরক্ষার যে অধিকার থাকবে, সে অধিকারের কি অধিকার প্রয়োগের আরম্ভ হবে। অধিকার প্রয়োগ তখন থেকে কি হবে? আরম্ভ হবে। আর কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে? যদি দেখা গেল যে দস্যুতার কোনো সদস্য মারা গেল, অথবা দস্যুতার ব্যক্তি যারা থাকবেন, অথবা অপরাধী ব্যক্তি যারা থাকবেন বা আক্রমণকারী যারা থাকবেন, তারা যদি আপনাদের কাউকে যদি আঘাত করে বা মেরে ফেলে, ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। অথবা দেখা গেল দস্যুতা যারা করে বা অপরাধী কর্তৃক যদি আটক করা পর্যন্ত অব্যাহত থাকবে। অথবা যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় বা আঘাত বা আটকের যদি আতঙ্ক বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। যখনই আর আতঙ্ক থাকবে না, তখনই কি হবে? আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ তখনই শেষ হবে। অর্থাৎ যখন আতঙ্ক সৃষ্টি হবে যে এখন দস্যুতা হতে পারে, তখন থেকে কি আপনি ওই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ শুরু হবে। আর যতক্ষণ পর্যন্ত এই কার্যকলাপ চলবে, অর্থাৎ দস্যুতা চলবে, চলমান থাকবে, দেখা গেল দস্যুতা দুই পক্ষই চলতেছে, এক পক্ষ দস্যুতা করতেছে আর এক পক্ষ কি করতেছে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতেছে। দেখা গেল দস্যুতার একজন অপরাধী ব্যক্তি মারা গেল, বা আক্রমণের বিরুদ্ধে যারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতেছে, দুইটা পক্ষ, একটা হলো অপরাধী পক্ষ, একটা হলো ভালো পক্ষ, যাদের যাদের কাছে কি করতেছে? দস্যুতা করতেছে। কোনো পক্ষের যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই দস্যুতা কি হয়? আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে কি হবে? আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত দস্যুতা চলবে, ততক্ষণ পর্যন্ত ওই আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে বা দস্যুতার বিরুদ্ধে কি থাকবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার চলমান থাকবে। যখন ওই দস্যুতা শেষ হবে, যখন আর আতঙ্ক থাকবে না, তখন এই দস্যুতার বিরুদ্ধে আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ধারা 105। তাহলে এটা গেল দস্যুতার ক্ষেত্রে। তাহলে চুরির ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে কখন শুরু হবে? ওই একটা কথাই, যদি আতঙ্ক সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আরম্ভ হবে। ধারা 105। এখন চুরির বিরুদ্ধে প্রতিরোধের অধিকার তিনটি অবস্থা পর্যন্ত অব্যাহত থাকে। কয়টি অবস্থায়? তিনটি। যদি কখনো প্রশ্ন হয় এমসিকিউ, চুরি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে, চুরি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে কয়টি অবস্থা পর্যন্ত অব্যাহত থাকে বা বিদ্যমান থাকে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কয়টি অবস্থার ভিত্তিতে বা অবস্থার পরিপ্রেক্ষিতে অব্যাহত থাকে বা বিদ্যমান থাকে, বা কয়টি অবস্থার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়? তাহলে দুটি, তিনটি, চারটি, পাঁচটি? অবশ্যই তিনটি। তাহলে তিনটি বিষয় কি কি? প্রথম বিষয়টি হলো অপরাধকারী পলায়ন না করা পর্যন্ত প্রতিরক্ষার অধিকার অব্যাহত থাকে। তাহলে একজন ব্যক্তি যখন চুরি করতে আসে, চুরি করতে আসার পর পরে যদি আতঙ্ক সৃষ্টি হয়, সে আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে কি করতে পারেন? আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি চুরি করে পালায় না যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রতিরক্ষার ব্যবস্থা আপনি নিতে পারবেন। আর একটা বিষয় বলা হয়েছে, সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত। অর্থাৎ চুরি যে হয়েছে, এই চুরি হওয়ার পর আপনি যদি থানায় যেয়ে যদি কোনো ডায়েরি করেন বা কোনো অভিযোগ করেন, তারপর কি আপনি আর কোনো কি করতে পারবেন না? প্রতিরক্ষার ব্যবস্থা নিতে পারবেন না। তাহলে সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন? এই আপনার অধিকার অব্যাহত থাকবে। ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। যখনই আপনি থানায় যাবেন, জিডি করবেন বা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নেবেন যে আপনার এই সমস্যা হয়েছে, আপনার বাড়িতে চুরি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, যখনই তাদেরকে বলবেন, তখন আর আপনার এই বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। তখন সরকারি কর্তৃপক্ষ যা যা করার তারাই করবেন। তৃতীয় বিষয়টি হলো সম্পত্তি সম্পত্তি পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রতিরক্ষার অধিকার অব্যাহত থাকবে। তাহলে চুরির ক্ষেত্রে মোট কয়টি? যখন চোর চুরি করতে আসবে, চুরি করার
চুরি করতে যখন আসবে, যখন আতঙ্ক সৃষ্টি হবে, তখনই কি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত চোর পালিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতেছেন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ওই সম্পত্তি পুনরুদ্ধার হতেছে, অর্থাৎ যে সম্পত্তি আপনার হারিয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে, সেই সম্পত্তি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ফিরে আনা আসবে ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে, প্রতিরক্ষার অধিকার অব্যাহত থাকবে। ধারা 105। এখন দেখা গেল একজন চোর আপনার একটা গরু নিয়ে চলে গেল। এখন এই গরু যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন। সেটা কিভাবে প্রয়োগ করবেন, আপনি যদি চুরি হয় তাহলে আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবেন, এই হাট এই বাজার এই রাস্তা সেই রাস্তা, এই জেলা সেই জেলায়, কোথায় কোথায় চুরি হয়, কোথায় চোরাই গরু বিক্রি করা হয়, এই সকল জায়গায় খোঁজাখুঁজি করবেন। এই খোঁজাখুঁজি করাটাও কি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পর্যায়ে পড়বে। ধারা 105। তো ধারা চুরির ক্ষেত্রে বোঝা গেল অব্যাহতি কোন কোন ক্ষেত্রে থাকবে, কখন শুরু হবে আর কখন শেষ হবে। বোঝা গেছে স্যার। আর অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্ষতির বিরুদ্ধে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন ওই আতঙ্কের সৃষ্টি হবে তত তখনই কি হবে, আরম্ভ হবে। প্রত্যেকটা কথাই বলা হয়েছে দস্যুতা, চুরি এবং অনধিকার গৃহপ্রবেশ বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন আতঙ্ক সৃষ্টি হবে তখন আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ শুরু হবে বা আরম্ভ হবে। আর যতক্ষণ পর্যন্ত এই দুষ্কার্য অর্থাৎ এই অপরাধমূলক অনধিকার প্রবেশ হবে অথবা ক্ষতি হবে, যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ক্ষতি কার্যক্রম চলবে বা অনধিকারমূলক অপরাধমূলক বা গৃহপ্রবেশ চলবে, যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যখনই তাদের কার্যক্রম শেষ তখন আপনার কার্যক্রম শেষ, আপনি আর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। ধারা 105। তাহলে রাত্রিবেলায় সিরিয়াল চুরির ক্ষেত্রে কি অবস্থা। রাত্রিবেলায় সিঁদুর চুরির বিরুদ্ধে সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ অপরাধী ব্যক্তি যখন যুক্তিসঙ্গতভাবে মনে হয় যে আপনার সম্পত্তি চুরি করে নিয়ে যাবে বা আপনার সম্পত্তি নিয়ে যাওয়ার মতো আতঙ্ক সৃষ্টি হইতেছে, সেই ক্ষেত্রে আপনি কি হবেন, আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ শুরু হবে। এবং উক্ত অধিকার গৃহপ্রবেশ হতে গৃহ অবস্থান কাল পর্যন্ত, অর্থাৎ রাত্রিবেলায় যদি গৃহপ্রবেশ করা হয়, সিঁদুর চুরি করা হয়, যতক্ষণ পর্যন্ত ওই সিঁদুর চোর কি করবেন, আপনার গৃহে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যখনই সে চলে যাবে তখন আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা আপনার হবে না। ধারা 105। তাহলে ধারা 100 থেকে ধারা 105 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই স্যার, এগুলো মানে সহজ আছে। যদি কখনো প্রশ্ন হয় কয়েকজন চোর সে অমুক জায়গায় চুরি করছে, এই চুরির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু হবে এবং কখন শেষ হবে বা কখন কখন আরম্ভ হবে বা এর স্থিতিকাল কতক্ষণ আলোচনা করুন। তাহলে আলোচনা করতে পারবেন কত ধারায়? 105 দ্বারাই স্যার। 105 ধারায়। কখন শুরু হবে? চুরি তো স্যার রাত্রেবেলায় হয় বেশি, কখন শুরু হবে এটা কেমনে কি? না, এটা আরে ভাই, এটা তো তাহলে কি বুঝাইলাম, চুরি যখনই হয়, চুরির সম্পর্কে যখন যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হবে যে এখন চুরি হইতে পারে, তাহলে তখনই কি আপনি সঙ্গে সঙ্গে আপনার আত্মরক্ষার অধিকার শুরু হবে বা আরম্ভ হবে। এই চুরি করা চোর যদি পালা যায়, পালা 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 যদি না যায়, তাহলে অপরাধকারী ব্যক্তি বা চোর যদি পলায়ন না করা পর্যন্ত কি আপনার প্রতিরক্ষার অধিকার অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আপনি সরকারি কর্মচারী বা সরকারি কর্তৃপক্ষের যদি সাহায্য লাভ না করেন ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার থাকবে। আপনি যদি এই সম্পত্তি পুনরুদ্ধার করতে না পারেন, যতক্ষণ পর্যন্ত পুনরুদ্ধার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার অব্যাহত থাকবে। এটাই পেনাল কোড বা দণ্ডবিধির 105 ধারায় চুরির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল। ধারা 105। বোঝা গেল? সুন্দর ভাষা, সৎ ভাষা, বুঝছি স্যার। সরল ভাষা। ধারা
106 সর্বশেষ ধারা 106, নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা করা যায়। ব্যক্তিগত প্রতিরক্ষা করা যায়। এখন উদাহরণ একটা দেওয়া যাইতে পারে, এই যে এখানে ছাত্র জনতার যে আক্রমণ ছিল, বা যে কোনো আক্রমণ ছিল, বা বেআইনি সমাবেশ, আচ্ছা বেআইনি সমাবেশ যে আমরা ধরি, বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশের ভিতরে ছোট বড় বৃদ্ধ বয়স্ক বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে, থাকে না? থাকে স্যার, অনেক শ্রেণীর লোকই থাকে। অবশ্যই থাকে। এখন বেআইনি সমাবেশের এই মানুষজন যদি আপনার উপরে আমার উপরে যদি আক্রমণ করে, আমি বাঁচতে কি করা দরকার? আমি বাঁচতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা আমার দরকার। আমি একজন পুলিশ সদস্য, আমারও তো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে নাকি? আমি তো মানুষ। পুলিশ হওয়ার পরে আমি সর্বপ্রথম কি? মানুষ। আমি একজন মানুষ, আমার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে। এখন আমি নিজে বাঁচার জন্য যদি গুলি করি, তাহলে আমি করতে পারি, কিন্তু এখন দেখা গেল যে ছাত্র জনতা বা বেআইনি সমাবেশের যে জনতা আছে, তাদের সাথে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, ছোট শিশু আছে, বয়স্ক ব্যক্তি আছে, আরো বিভিন্ন ধরনের লোক আছে। অথবা দেখা গেল যে আহ, ওই বেআইনি সমাবেশের সাথে দেখা গেল যে আরো লোকজন আশেপাশে দিয়ে হাঁটা চলাফেরা করতেছে, আমি যদি গুলি করি বা আমার সাথে যদি আরো দু একজন যদি গুলি করে, তাহলে কি দেখা যাবে? যে শিশু মারা যেতে পারে, নিরপরাধ অন্যান্য ব্যক্তি মারা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি ওই বেআইনি সমাবেশের উপর গুলি করেন বা ওই জনতার উপরে যদি গুলি করেন নিজের জীবন রক্ষার্থে, সেক্ষেত্রে আপনার কি হবে না? কোনো অপরাধ হবে না। ধারা 106, ধারা 106, অর্থাৎ নিরপরাধ ব্যক্তির ক্ষতি হতে পারে জেনেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে, আক্রমণটা কিন্তু অবশ্যই মারাত্মক হতে হবে। যে আক্রমণের বিরুদ্ধে যদি আপনি প্রতিহত ব্যবস্থা না করেন বা আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি প্রয়োগ না করেন, সেক্ষেত্রে আপনার মৃত্যু বা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? অবশ্যই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এখানে ধারা 96 থেকে ধারা 100, ধারা 96 ধারা 100 তে বলা হয়েছে, এমনকি যদি আসামি তার ব্যক্তিগত প্রতিরক্ষার অজুহাত সাক্ষ্য আইনের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম নাও হন। ঠিক আছে, এই বিষয়ে যদি কোনো অপরাধ সংক্রান্ত যদি কোনো কিছু আদালতে যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে আসামি যে ব্যক্তি থাকবেন তিনি যদি প্রমাণ করতে নাও পারেন, কিন্তু বাদীপক্ষের কোনো সাক্ষ্য হইতে যুক্তিসঙ্গত ভাবে যদি সমর্থিত হয় যে সমর্থিত হয় যে আসামি পক্ষ যারা আছেন বা যারা অপরাধী আছেন, তাদের কি, তারা আসলে তাদের জীবন রক্ষার্থে এই কাজটা করছিল বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করছিল, তাহলে সেক্ষেত্রে কি অপরাধী ব্যক্তিদের খালাস দেওয়া যেতে পারে। ধারা 106। তো ধারা 106 মূল বিষয় হলো, নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি হবে জেনেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কি করা যায়? নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করা যায়। উদাহরণ: ক, একটি যৌনতা কর্তৃক আক্রান্ত হয়। ক, ক একটি যৌনতা কর্তৃক আক্রান্ত হয়, উক্ত যৌনতা তাকে হত্যা করার উদ্যোগ নেয়। কি নেয়? উদ্যোগ নেয়। ক, মনে করেন একজন ব্যক্তি এই ব্যক্তিকে 8-10 জন ব্যক্তি মিলে মারার জন্য উদ্যোগ নেয়। এখন জনতার উপর গুলি না চালাইলে সে তার ব্যক্তিগত অধিকার কার্যকরীভাবে প্রয়োগ করতে পারে না। কে পারে না? ক পারে না। কি পারে না? ওই জনতার উপরে যদি সে গুলি যদি না চালায়, তাহলে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে না। এবং সে জনতার সহিত ছোট ছোট মিশ্রিত শিশু ছিল, শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাইতে পারে না। এখন জনতার উপরে যদি এলোপাতাড়ি যদি গুলি চালানো হয়, সেক্ষেত্রে জনতার সাথে সাথে ওইখানে যে ছোট ছোট শিশু আছে, এই শিশুদের কি ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে এই শিশুর ক্ষতি সাধন হবে জেনেও যদি সে গুলি চালায় এবং শিশুর যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ধারা 106। তাহলে ধারা 100 থেকে ধারা 106 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার, 106 তো সহজ দিতে। হ্যাঁ, সহজ। যদি কোনো ব্যক্তি বা যদি কোনো জনতা
যদি কোনো জনতা মারাত্মকভাবে আক্রমণ করে, সেই আক্রমণের বিরুদ্ধে যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা না হয়, তাহলে আপনার মৃত্যু অবধারিত বা গুরুতর জখম যদি অবধারিত হয়। সেক্ষেত্রে আপনার যদি এরকম মনে হয় বা আতঙ্কের যদি সৃষ্টি হয়, এবং সেই জনতার সাথে যদি নিরপরাধ কোনো ব্যক্তি থাকে বা কোনো শিশু থাকে, তাহলে তাদের ক্ষতির ঝুঁকি নিয়েও আপনি কি করতে পারেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে যদি ওই শিশু বা নিরপরাধ ব্যক্তির কোনো ক্ষতি সাধন হয়, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। ধারা 106। ধারা 100 থেকে ধারা 106, বুঝতে কোনো সমস্যা আছে না কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। সমস্যা নাই? সমস্যা না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাহলে সকালের ক্লাসটা ইনশাআল্লাহ 7:50। অবশ্যই মনে রাখবেন, 7:50। শীতের দিন সবাই উঠতে কষ্ট হয়, আপনারও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। কষ্ট হলেও কোনো কিছু করার নাই, পড়তে হবে, পড়ার সাথে লেগে থাকতে হবে, একটু চেষ্টা করতে হবে। কষ্ট করলে কৃষ্ট মেলে। যতটুকু কষ্ট করবেন ততটুকু তার ফলাফল ইনশাল্লাহ পাবেন। আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু কষ্ট করছি, সেই অনুযায়ী আপনি ফলাফল আশা করতে পারবেন ইনশাল্লাহ। দেখা যাক, আপনারা কষ্ট করতে থাকেন, কষ্টের ফলাফল ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ রাখি, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।